প্রতি রাতে নিত্য নতুন মেয়েদের টাকায় বিনিময়ে ভোগ করে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আয়ান মির্জা। তার কাছে মেয়ে মানুষ মানেই চরিত্রহীন, সবাই টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। আজ রাতেও তার ব্যতিক্রম কিছু হয়নি। বিছানায় একটা পাতলা জর্জেতের শাড়ি পরে বসে আছে শেহরিশ। ভয় তার গা হাত পা কাঁপছে। এই বুঝি কখন সেই ব্যক্তিটা আসে তাকে ভোগ করতে। কিছুক্ষণ আগে কানাডার রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আজ শেহরিশ, এবং তার হাতে একটা বোর্ড আছে এবং সেটিতে লেখা আছে সে এক রাতের জন্য বিক্রি হবে। সেই সময় গাড়ি করে বাড়ি ফিরছিল আয়ান মির্জা। আজকে তার মাথাটা ঠিক নাই, তার কোনো কাজই সফল হচ্ছে না। হঠাৎ করে চোখ যায় রাস্তার ধারে থাকা বোরখা পরা মেয়েটির দিকে এবং সেই লেখাটির দিকে। সে সঙ্গে সঙ্গে দেখে শিহাবকে বলে, শিহাব, গাড়ি থামা। শিহাব হচ্ছে আয়ানের অ্যাসিস্ট্যান্ট। সে আয়ানকে বলে, কেন স্যার, কি হয়েছে? আয়ান রেগে গিয়ে বলে, শালা শুয়োরের বাচ্চা, তুই আমার কাছ থেকে কৈফিয়ত নিচ্ছিস? তোরা একদম জানে মেরে দেব। তুই জানিস আমি কৈফিয়ত দিতে পছন্দ করি না। শিহাব কাঁচুমাচু কণ্ঠে বলে উঠল, সরি স্যার, ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন। বলেই সে গাড়ি থামায়। আয়ান সিগারেট টানতে টানতে শেহরিশের দিকে আগায়। আয়ান শেহরিশের কাছে গিয়ে দাঁড়ায়। শেহরিশ কিছুটা ভয় পেয়ে যায়। হঠাৎ আয়ান বলে ওঠে, হোয়াট ইজ ইয়োর নেম? শেহরিশ কিছু বলে না। সে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এই রকম পরিস্থিতিতে সে কখনো পড়েনি। আয়ান এবার একটু বিরক্ত বোধ করল। সে এবার চেঁচিয়ে বলে ওঠে, হে লেডি, হোয়াটস ইয়োর নেম? আয়ান চৌধুরী নেভার রিপিটস এনিথিং। শেহরিশ এবার আরও ভয় পেয়ে গেল। সে ধীর কণ্ঠে বলল, শেহরিশ। আয়ান কিছুক্ষণ ভাবল, ভেবে বলল, বাংলাদেশি? শেহরিশ মাথা নেড়ে ছোট করে উত্তর দিল, আয়ান শেহরিশকে জিজ্ঞাসা করে, এখানে এত রাতে কি করছেন? শেহরিশ এবার একটু বিরক্ত হলো। বলল, দেখে তো আপনাকে নিরক্ষর মনে হচ্ছে না, তা কি লেখা আছে দেখতে পাচ্ছেন না? যদি এমনি এমনি ফালতু কথা বলতে আসেন তাহলে যান এখান থেকে, আমার কাজ আমাকে করতে দেন, যত সব। আয়ানের মাথা আগে থেকে গরমই ছিল। শেহরিশের সাথে যাও বা ভালো করে কথা বলছিল, কিন্তু শেহরিশের এমন কথা শুনে তার কান দিয়ে আগুন বার হলো। এতক্ষণ টানতে থাকা সিগারেটটা ফেলে মাটির সাথে পা দিয়ে মারিয়ে ফেলে, আর রক্ত চক্ষু নিয়ে শেহরিশের দিকে তাকায়। শেহরিশ আয়ানকে দেখে ভয় পেয়ে যায়। শালা চরিত্রহীন রাস্তার মেয়ে, তুই আমার উপরে কথা বলিস? বল, কত লাগবে তোর, বল। কথাটা বেশ চেঁচিয়ে বলল আয়ান। শেহরিশের আয়ানের চিল্লানো শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তাও সে কোনো রকম নিজেকে সামলিয়ে বাধ্য হয়ে বলল, 8 লাখ। আয়ান জোরে জোরে হেসে দেয়। আয়ানের হাসির আওয়াজে শেহরিশের বুকের ভিতরটা ধক করে উঠল। অতঃপর আয়ান বলল, 8 লাখ টাকার জন্য তুই আমার উপরে কথা বলিস? দেখ তোরে আজ রাতে কি করি, চল আমার সাথে। বলেই আয়ান শেহরিশকে হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে আসে। এদিকে শেহরিশ কোনো উপায় না পেয়ে তার সঙ্গে যেতে লাগে, কারণ তার যেই টাকাটা খুব প্রয়োজন। শিহাব গাড়ির বাইরে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন দেখছিল। হঠাৎ আয়ান বলে ওঠে, শিহাব, গাড়ির চাবি দে। কেন স্যার? এই জানোয়ার, দেখ, বেশি মাথা গরম করাবি না, গাড়ির চাবি দে। শিহাব চুপচাপ গাড়ির চাবি দিয়ে দেয়। তারপরে আয়ান শেহরিশকে গাড়ির মধ্যে বসিয়ে ড্রাইভিং সিটে বসে। শিহাব বেচারা সেই রাতে কষ্ট করে অন্য গাড়ি লিফট নিয়ে বাড়ি ফিরল। এদিকে আয়ান গাড়ি চালাচ্ছে আর একের পর এক সিগারেট ফুঁকছে। শেহরিশ পুরো রাস্তার কোনো কথা বলল না, মাথা হেট করে বসেছিল। হঠাৎ শেহরিশ বুঝতে পারল আয়ান তার হাত ধরে তার একটা ভীষণ বড় বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে। বাড়িটা ভীষণ পরিপাটি সুন্দর করে গোছানো, কিন্তু শেহরিশ কোনো মানুষের অস্তিত্ব পেল না বাড়িতে। আয়ান তাকে তার বেডরুমে নিয়ে গিয়ে ছুঁড়ে মারে খাটের উপরে এবং বলে, 30 মিনিট টাইম দিচ্ছি, রেডি হ, তোর কত জোর আমি দেখব। কথাটা বলেই আয়ান দরজাটা ধুম করে মেরে চলে যায়। শেহরিশ দরজা দেওয়ার আওয়াজে চমকে উঠল। সে বাধ্য মেয়ের মতো উঠে বোরখাটা খুলে ওয়াশরুম চলে যায়, গিয়ে হাতে মুখে পানি দিয়ে বার হয়ে এসে বিছানায় বসে। শেহরিশ ভাবছে যে তারে একটা নতুন জীবনের আলো দেখালো, তারে বাঁচাতে মরতে হলেও মরব, সেই ছাড়া যে তার আর কেউ নেই। শেহরিশা ভাবনার মাঝে দরজা খোলার আওয়াজ হলো। শেহরিশ দেখে আয়ান টলতে টলতে তার দিকে আগাচ্ছে, মনে হয় নেশা করেছে। শেহরিশ তার চোখের পানি মুছে নিল, আর এদিকে আয়ান এসেই তার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল আর ঠোঁটে জোরে জোরে কামড় দিতে লাগলো। শেহরিশ ছটফট করতে লাগলো, কিন্তু তার আর রেহাই নাই। সারা রাত শেহরিশের উপর দিয়ে অনেক ধকল গেল। শেষ রাতের দিকে আয়ান তাকে ছেড়ে দিয়ে উপর হয়ে শুয়ে পড়ে।
সেই রিশু আর সামলাতে না পেরে শুয়ে পড়ে। সকাল 7টা নাগাদ সেই রিশের ঘুম ভাঙে। তার গায়ে ব্লাউজ আর পেডিকোট ছাড়া কিছু নেই। পাশ ফিরে তাকালে দেখতে পায় আয়ানকে। 6 ফুট লম্বা সাদা ধবধবে শরীরটার কিছু অংশের খামচির দাগে লাল হয়ে আছে। ঘুমন্ত মানুষটাকে দেখে মনে হচ্ছে কতটা নিষ্পাপ। সুঠাম চেহারার মানুষটির হাতের পেশিগুলি বেশ ফুলে ফেপে আছে। সেই রিশের শরীর প্রচণ্ড ব্যথা করছে। কাল রাতে প্রচণ্ড ধকল গেছে। মেয়েটাকে ছিঁড়ে কুড়ে খেয়েছে আয়ান। সেই রিশ আবারও চোখ বুজালো। প্রায় 2 ঘন্টা পর আবার ঘুম ভাঙল সেই রিশের। পাশে তাকিয়ে দেখে আয়ান নেই। হঠাৎ বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো আয়ান। সেই রিশ এবার কোনো মতে উঠে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজের মুখ দেখে কান্না করে দেয়। তার ঠোঁটের কোণা কেটে গিয়েছে, সেখানে রক্ত শুকনো হয়ে লেগে আছে। গায়ে বিভিন্ন জায়গায় লাভ বাইট। সে শাওরা ছেড়ে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে। প্রায় 1 ঘন্টা পর সে বাইরে বার হয়ে আসে। এসে দেখে ঘরে কেউ নেই। সে আবার তার বোরখাটা পরতে লাগল। হঠাৎ করেই ঘরের মধ্যে আয়ান প্রবেশ করল। সে বলল, নষ্টামি করে আবার বোরখা পরিস? সেই রিশ বলল, দেখুন, আমি আপনার সাথে একটা রাত কাটাতে এসেছিলাম। আপনি আমার অনেক উপকার করেছেন, যা আমি কোনো দিন ভুলব না। আর আমি বোরখা পরি বা অন্য কিছু করি, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। প্লিজ এই নিয়ে কিছু বলবেন না। আয়ান এবার রেগে গেল। সে শেহরিশের কাছে এসে তার গাল টিপে ধরল আর বলল, বড্ড জোর তোর? বল, আয়ান মির্জার মুখের উপরে কথা বলিস? শালা রাস্তার মেয়ে, সামান্য টাকার জন্য নিজের সতীর্থ বিলিয়ে দিস, আবার আমার উপরে কথা বলিস? বলেই তার হাতে থাকা 8 লাখ টাকাটা ছুঁড়ে মারল শেহরিশের দিকে। আয়ান যেতে নিলে শেহরিশ বলে ওঠে, আপনার কাছে এটা সামান্য টাকা হতে পারে, আমার কাছে এটা অনেক। বলেই শেহরিশ টাকাগুলো কুড়াতে থাকলো। তখনই আয়ানের চোখ পড়ল শেহরিশের ঘাড়ে থাকা একটা কাটা দাগে। আয়ান শেহরিশকে কিছু বলতে যাবে, তার আগেই ফোনে অন্তর মেসেজ আসে। মেসেজটা দেখা মাত্রই সে ব্যালকনিতে গিয়ে অন্তুকে কল করল। এদিকে শেহরিশ নিকাবটা পরে মুখ ঢেকে নিল এবং টাকাটা নিয়ে বার হয়ে গেল। বাংলাদেশের কোনায় কোনায় খোঁজ, ওদের দুজনকে আমার জ্যান্ত সামনে চাই। কলিজা ছিঁড়ে আমি কুত্তাদের খাওয়াবো। প্রতিবর্তে যা করা লাগে তাই কর, কিন্তু ওদের আমার জ্যান্ত সামনে চাই। জি স্যার, আমি সম্পূর্ণ চেষ্টা করছি। অন্তুর ফোন রাখতেই আয়ান পিছন ফিরে তাকিয়ে দেখে শেহরিশ নেই। সে তাড়াতাড়ি করে নিচে নামে। ততক্ষণে দেখে শেহরিশ চলে গেছে। আয়ান সঙ্গে সঙ্গে শিহাবকে কল করে। এই গাধার বাচ্চা, কোথায় তুই? শিহাব বলে, স্যার, আপনার তো গার্লফ্রেন্ডই নেই, তা আমাকে একটু গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাতে দেবেন না? আয়ান রেগে যায়। পরপর বলে, 10 মিনিটের মধ্যে আমার সামনে চাই। যদি 1 মিনিটও দেরি হয় তাহলে আমার বন্দুকের গুলি তোর বুক ভেদ করে বার হতে 1 সেকেন্ডও সময় লাগবে না। কথাটা বলেই আয়ান ফোনটা কেটে দেয়। এদিকে শেহরিশ তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছায়। তাকে দুপুর 1টার মধ্যে 8 লাখ টাকা জমা করতে হবে। তার মিষ্টি মাকে তার বাঁচাতেই হবে, কারণ সে ছাড়া তার পৃথিবীতে আর কেউ নেই। সে তাড়াতাড়ি যায়, গিয়ে টাকাটা জমা করে। ডক্টরকে বলে অপারেশন শুরু করে দিতে। ডক্টর বলে, আমরা আর 1 ঘন্টা পর অপারেশন শুরু করব। আপনার যদি রোগীর সাথে কিছু কথা বলার থাকে আপনি বলে নিতে পারেন। শেহরিশ বলল, ঠিক আছে। শেহরিশ তার মিষ্টি মায়ের কেবিনে যায়। গিয়ে দেখে তিনি শুয়ে আছেন। শেহরিশ মিষ্টি মায়ের পাশে গিয়ে বসে। শেহরিশ বসতেই মিসেস লিলি শেহরিশের দিকে তাকালো। স্যারিশ বলল, তোমার কিচ্ছু হবে না মিষ্টি মা, তোমার আর 1 ঘন্টা পর অপারেশন, তুমি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। মিসেস লিলি বেগমের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল বার হল। সে বলল, মা, তুই এত টাকা কিভাবে জোগাড় করলি? স্যারিস থতমত খেল প্রসঙ্গ এড়াতে। সে বলল, সেসব কথা পরে হবে, তুমি আগে সুস্থ হয়ে যাও, তারপর না হয় পরে বলবো। মিসেস লিলি বললেন, আমি জানি তুই কোনো খারাপ কাজ করে টাকা জোগাড় করবি না। আমার তোর প্রতি বিশ্বাস আছে যে তুই যা করবি সৎ পথে করবি। মিসেস লিলির কথাটা শুনে শেহরিশ চোখ দিয়ে পানি পড়তে থাকল। বোরখার সাথে নিকাব পরায় অতটা বুঝতে পারেনি মিসেস লিলি। শেহরিশ বলল, ঠিক আছে মিষ্টিমা, তুমি তাহলে রেস্ট নাও, আমি বাইরে থাকি। বলেই সে চলে গেল। তার নিজের প্রতি খুব ঘৃণা লাগছে, তার কারণ তার মিষ্টিমা তাকে খুব বিশ্বাস করে, কিন্তু তার যে আর কোনো উপায় ছিল না তাকে বাঁচাতে। তাকে যেভাবেই হোক টাকা জোগাড় করতে হতো, আর হঠাৎ করে 2 দিনের মধ্যে 8 লক্ষ টাকা জোগাড় করার তার পক্ষে সম্ভব ছিল না। এদিকে বেচারা শিহাব যেমন হোক করে তাড়াতাড়ি আয়ানের বাড়িতে আসে। দেখে আয়ান সোফায় বসে বন্দুক নিয়ে দেখছে। শিহাবের তো যায় যায় অবস্থা। সে আয়ানের সামনে গিয়ে বলে, স্যার। বলুন। আয়ান তার হাতঘড়ির দিকে তাকিয়ে বলে, 20 সেকেন্ড লেট, এবার কি হবে তোর? শিহাব ব্যঙ্গ করে বলে, স্যার, 20 সেকেন্ডই তো। আয়ন এবার একটা ভ্রু উঁচু করে শিহাবের দিকে তাকায়।
শিহাব বুঝতে পারে যে এমনভাবে ব্যঙ্গ করে মজা করাটা ঠিক হয়নি। সে বলে, প্লিজ গার্লফ্রেন্ডের জন্য ছেড়ে দিন, খুব কষ্ট করে এখানে এসেছি। আপনার তো আর বলতে গিয়েও আর বলল না শিহাব। সে সম্পূর্ণ বিষয়টা এড়াতে বলল, হ্যাঁ স্যার, বলুন আপনি কিসের জন্য ডেকেছিলেন? আয়ান আর কিছু বলল না শিহাবকে। সেও প্রসঙ্গটা পাল্টে দিল, বলল, গতরাতে যে মেয়েটা আমার সাথে রাত কাটিয়েছিল ওরে জ্যান্ত আমার সামনে চাই। যেমনভাবেই হোক, যেখান থেকে হোক, পুরো কানাডা খুঁজে ওকে আমার সামনে নিয়ে আসবি। আর হ্যাঁ, কোনো রকম যেন শরীরে আঁচ না আসে, নয়তো তুই খুব ভালো করেই জানিস তোর কি হতে পারে। যা এবার কাজে লেগে পড়। শিহাব বলল, স্যার, 1 কাপ কফি? আয়ান রাগান্বিত চোখে শিহাবের দিকে তাকালো। শিহাব বলল, আচ্ছা ঠিক আছে, খাবো না। আসলে কি? শিহাব বলল, স্যার, মেয়েটার কোনো ফটো বা কিছু না হলে মেয়েটাকে খুঁজব কি করে? আয়ান রাগান্বিত কণ্ঠে বলল, তোরে দায়িত্ব দিয়েছি এমনি এমনি, জানি না, যেখান থেকেই হোক ওই মেয়েকে আমার সামনে হাজির কর। শিহাব বলল, স্যার, মেয়েটাকে খুঁজে দিলে কিছুদিনের জন্য ছুটি দেবেন তো? আসলে স্যার, আপনার জন্য আমার বিয়েটা আটকে আছে, ছুটি না দিলে বিয়ে কেমনে করব বলেন তো? আয়ান এবার উঠে দাঁড়ায়, বিরক্তির স্বরে বলে, শালা শুয়োর, তোর যে কাজটা দিয়েছি আগে সে কাজটা কর, না করতে পারলে জন্মের ছুটি দিয়ে দেব, শালা যা এখন থেকে। শিহাব বলে, যাচ্ছি স্যার, আপনি তো না হয় বিয়ে করবেন না, তা আমার বিয়েটা তো হতে দিন। আয়ান আবার বলে, তুই বাড়ি থেকে বের হবি, হ্যাঁ কি না জানোয়ার, দূর হয় এখান থেকে। শিহাব বিড়বিড় করতে করতে চলে যায়। হা, বিয়ে আর আমি দুনিয়ায় কোনো মেয়ে ভালো না, সব বেড়া চরিত্রহীন, সব টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। কি দরকার বিয়ে করার, যেমনভাবে চলছে চলুক। কথাটা বলেই মিস জেনিকে ডাক দেয় আয়ান। মিস জেনি আসতেই আয়ান বলে ওঠে, 1 কাপ হালকা চিনি দিয়ে কড়া করে কফি করে নিয়ে আসেন। মিস জেনি মাথা নেড়ে চলে যায়। মিস জেনি হচ্ছেন আয়ানের কেয়ারটেকার, বাড়ির সমস্ত কিছু তিনি সামলান। মিস জেনির পরিবারে তার মেয়ে ছাড়া আর কেউ নেই। তার হাজব্যান্ড 2 বছর আগে হার্ট অ্যাটাকে মারা যায়। তার মেয়ে হোস্টেলে থাকে, আর জেনি 2 বছর ধরে আয়ানের কেয়ারটেকার হয়ে সবকিছু সামলাচ্ছেন। কিছুক্ষণ পর মিস জেনি কফি নিয়ে আসে, সেটা নিয়ে আয়ান ঘরে চলে আসে। এসে ব্যালকনিতে দাঁড়িয়ে তার মামা হামিদকে ফোন করে। এতদিন পর মনে পড়ল আমার কথা, আচ্ছা বল, কাজ ছাড়া তো আর ফোন করিস না, তা অফিস কেমন চলছে, কোনো অসুবিধা হয়েছে কি? আয়ান ছোট করে উত্তর দিল, না, সবকিছু ঠিকঠাক। হামিদের একটু খটকা লাগলো। সে জিজ্ঞেস করল, কিছু কি হয়েছে, না মানে এমনভাবে কথা বলছিস? আয়ান বলে, আসলে মামা। আসলে কি কি বলতে যাচ্ছিস, সরাসরি বল। আসলে মিনু ফুফির মেয়ে এখন কোথায় আছে জানো? আয়ান হঠাৎ এই কথাটা জিজ্ঞাসা করবে হামিদ আশা করেনি। তিনি বললেন, আসলে সেই দিন তোকে আমরা কানাডাতে নিয়ে আসার আগে সেহরিশকে বাংলাদেশের একটা অনাথ আশ্রমে দিয়ে আসি। তারপরে জানিস তো সব ঝামেলায় আর খোঁজ নেওয়া হয়নি। আয়ন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার মামাকে বলে, একটু খোঁজ নিয়ে দেখো তো মেয়েটার কি অবস্থা এখন। তুই হঠাৎ ওই মেয়ের খোঁজ কেন নিচ্ছিস? হামিদের বলার মাঝেই আয়ান বলে, জানি না কেন, কিন্তু আমার ওই মেয়ের খোঁজ চাই। দেখো যেমনভাবেই হয় আমাকে ওর ডিটেলসটা দাও। বলেই ফোন কেটে দিল আয়ান। কফিটা শেষ হতেই ব্যালকনিতে সোফায় বসে সিগারেট খেতে লাগলো। তুমি কি সেই সেহরিশ যার কথা আমি ভাবছি? না, এটা হতে পারে না। একটা নাম তো অনেক মানুষের হয়। ধুস, কি সব ভাবছি আমি। কিন্তু ওই ঘাড়ের কাটার দাগটা, না, ওই চরিত্রহীন মেয়ে মিনুফুপির মেয়ে হতে পারে না। এসব কথা ভাবতে ভাবতে একসাথে প্রায় 4-5টা সিগারেট খেয়ে গাড়ি নিয়ে বার হয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আর এদিকে অপারেশন থিয়েটারের সামনে বসে আছে সেহরিশ ও তার 2 বন্ধু রান্নি। হঠাৎ করে তাদের মাঝে থেকে একজন বলে উঠল, সেহরিশ চল, খেয়ে নিবি, সকাল থেকে কিচ্ছু খাসনি মনে হয়, অপারেশন শেষ হতে এখনো 2 ঘন্টা বাকি, চল কিছু খেয়ে নিবি। সেহরিশ জানালো, না রে তোরা, আমার ভালো লাগছে না। সিমি জানায়, দেখ আন্তির কিচ্ছু হবে না, নিজেকে শক্ত কর, চল আমাদের সাথে খেয়ে নিবি। এরিকা এবং সিমির জোড়াজড়িতে সেহরিশ বাধ্য হয়ে খেতে গেল। খাওয়া দাওয়া শেষে আমার ফিরে এসে সেখানে ওয়েট করতে লাগলো। প্রায় 1.5 ঘন্টা পর ডাক্তার বার হলেন। তিনি জানান, অপারেশন সাকসেসফুল হয়েছে, ওনার জ্ঞানও ফিরেছে, আশা করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। সেহরিশের মনে হলো তার বুক থেকে একটা পাথর সরে গেছে। সে ডাক্তারকে জানায়, আমি কি ওনার সাথে এখন দেখা করতে পারি? ডাক্তার জানান, হ্যাঁ, তবে একজন, আর বেশিক্ষণের জন্য নয়, 5 মিনিট। সেহরিশ আস্তে আস্তে ভিতরে যায়। গিয়ে মিসেস লিলির পাশে বসে সেহরিশ বলে, কেমন আছো মিষ্টি মা? মিসেস লিলি জানান, তোর মতন একটা মেয়ে থাকলে আর কেউ খারাপ থাকতে পারে। সেহরিশ আর কিছু জিজ্ঞাসা করে না, ভয় যদি তিনি আবার জিজ্ঞাসা করে যে এত টাকা কোথায় পেয়েছিস, তাই সে আর কথা বাড়ায় না। সে তার মিষ্টি মাকে বলে, ঠিক আছে তুমি রেস্ট নাও, আমি তাহলে ফিরে যাই, কালকে আবার আসব, আর ওষুধগুলো ঠিকঠাকভাবে সময় মতো খেয়ে নিও। কথাটা বলেই সেহরিশ বেরিয়ে এলো। ডাক্তারের কেবিনে ঢুকলো। ডাক্তারকে জিজ্ঞেস করলো, পেশেন্টকে কবে ছুটি দেওয়া হবে? 2 দিন পর আপনি পেশেন্টকে নিয়ে যেতে পারেন।
সাহেরিশ ডাক্তারের সাথে আরও কিছু কথা বলে বাড়ি চলে আসলো। বাড়ি আসতে প্রায় রাতে 11টা বাজলো। বাইরে থেকে খাবার পার্সেল করে নিয়ে এসেছিল, সেটা খেয়ে রাত্রে ঘুমাতে যায়। সে কখনো ভাবেনি যে এরকম একটা অপরিচিত দেশে শেষে একটা বিশ্বস্ত মানুষ পাবে যে তাকে পুরো মায়ের মতন করে আগলে রাখবে। এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল। এদিকে আয়নের অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় রাত 12টা বাজলো। মাঝ রাস্তায় সে একটা কফি শপে দাঁড়ালো। সে কফি খাচ্ছে আর হঠাৎ করে সেই মেয়েটার মুখ তার চোখের সামনে ভেসে আসলো। সে কিছুটা বিরক্তি হয়ে রাগান্বিত স্বরে বলল, কি হচ্ছেটা কি আমার সাথে? আয়ান মির্জা, যার কিনা মেয়ে মানে বিরক্তিকর লাগে, তার সাথে এসব কি হচ্ছে? আয়ান মির্জা, কন্ট্রোল কন্ট্রোল। এইসব আওড়াতে আওড়াতে সে এক হাতে সিগারেট ধরে আরেক হাত দিয়ে গাড়ি চালাতে লাগলো। রাত্রে বাড়ি ফিরে সে আর কিছু খেলো না, শুয়ে পড়ল। একটা মেয়ে এসেছিল অবশ্য, কিন্তু আজ প্রথম এমন কোনো দিন আসলো যেখানে আয়ান মির্জা কোনো মেয়ের সঙ্গ দেয়নি রাতে। বিধায় সেই মেয়েটি টাকা নিয়ে চলে গেল। পরের দিন সকাল হতেই শিহাবের ফোন বেজে উঠল। শিহাব ফোন তুলে বলল, কে রে, তুই সকাল সকাল ফোন করছিস? গার্লফ্রেন্ড নেই তোর নাকি? জানিস না যে গার্লফ্রেন্ড থাকলে রাত জেগে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে হয়? সকাল সকাল শিহাবের কথা শুনে আয়নের মাথা গরম হয়ে গেল। সে ফোনের ওই পাশ থেকে চেঁচিয়ে উঠে বলল, এই শালা জানোয়ার, কার সাথে কথা বলছিস তুই, জানিস না? শিহাব শুয়েছিল। হঠাৎ এত সকালে আয়ান কল করবে সে ভাবতে পারিনি। সে তাড়াতাড়ি করে খাটটাকে উঠে এক লাফে বসে পড়ল। তোতলাতে তোতলাতে বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি আপনি এত সকালে আমাকে ফোন করবেন। আয়ান এবার রেগে গিয়ে বলল, কি আর বুঝতে পারিস তুই? তোরে যে কাজটা দিয়েছিলাম সে কাজটা তুই করেছিস? শিহাব কিছুটা ঘাবড়ে যায়। সে আয়ানকে বলল, আমি কি করে তাকে খুঁজে পাবো আপনি বলেন? আমি কি তাকে দেখেছি? সে তো সেদিন মুখে নেকাব পড়েছিল। আর না আপনি তার কোনো ফটো আমার কাছে দিয়েছেন। আমি যদি তাকে রাস্তায় এমনিও দেখি তাহলেও কি আমি তাকে চিনতে পারবো? আপনি বলেন, আপনি তো তার সাথে একটা রাত কাটিয়েছেন, আপনি নিশ্চয়ই তার মুখটা দেখেছেন। আমি কি করে তার মুখটা দেখবো আপনি বলেন? আয়ান এবার শিহাবকে ধমকিয়ে বলে, দিন দিন তোর বড্ড বার বাড়ছে, লিমিট ক্রস করে ফেলছিস তুই। লিমিটের মধ্যে থেকে কথা বল। তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস? বুঝতে পেরেছি তোর দ্বারাই কাজ হবে না, যা করার আমাকেই করতে হবে। বলেই ফোনটা রেখে আলমারি থেকে একটা কালো শার্ট আর কালো প্যান্ট পরে গাড়ি নিয়ে বার হয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আর এদিকে